ধানের জমিতে ঘাম ঝরানো এক অসহায় যুবককে বিদ্রূপ করেছিল এক ধনাঢ্য পরিবারের কন্যা। অথচ যখন গুড়ো রহস্য উন্মোচিত হল, তখন সে বিস্ময়ে বিমূঢ় হয়ে গেল। এরপর যা ঘটেছিল তা প্রত্যেকের হৃদয়ে নাড়া দিয়েছিল। সম্পূর্ণ কাহিনীটি অনুধাবন করার জন্য আখ্যানের শেষাবধি অবশ্যই থেকো। তবে তার পূর্বে এই উপস্থাপনাটি পছন্দ করো, আমার এই মাধ্যম সত্যপথের যাত্রীতে যুক্ত হয়ে যেও এবং মন্তব্যে নিজের ও নিজের জনপদের নাম অবশ্যই লিখো। বন্ধুরা, এটি বাংলার এক নিভৃত পল্লীর সত্য ঘটনা। সেখানে আকাশ নামে এক যুবক বাস করত, যার বয়স ছিল বছর ২৪-এর মতো। প্রখর তাপে তামাটে হয়ে যাওয়া গায়ের রং, পরিধানে জীর্ণ আর তালি দেওয়া বসন, কিন্তু তার চাউনিতে ছিল এক আশ্চর্য দৃঢ়তা। গ্রামের সীমানায় এক খামারে সেদিন প্রত্যুষে আকাশ ধান রোপণ করছিল। অসহ্য উত্তাপ, ললাট বেয়ে ঘাম ঝরছিল, হাতের তালুতে কড়া পড়ে গিয়েছিল, তথাপি তার অধরে কোনো ক্ষোভ ছিল না। তার কাছে ওই মৃত্তিকা কেবল জীবিকার উৎস ছিল না, ওটা ছিল তার আত্মমর্যাদা আর অস্তিত্ব। ঠিক সেই লগ্নে গ্রামে কয়েকটি বিলাসবহুল যান ধূলিধূসরিত পথে প্রবেশ করল। মসৃণ আবরণের গাড়ি, জৌলসপূর্ণ পোশাক পরা অভিজাত দল, এবং তাদের মাঝে বসেছিল এক অনিন্দ সুন্দরী তনয়া মেঘনা, মহানগরীর প্রবাল প্রতাপশালী শিল্পপতির দুহিতাসে। তার অবয়বে আভিজাত্যের চেয়ে দর্প বেশি ছিল। মেঘনা এখানে এক বিশাল প্রকল্পের নীল নকশা খতিয়ে দেখতে এসেছিল। তার পিতা গ্রামের ভূখণ্ড ক্রয় করে সেখানে কলকারখানা স্থাপনের পরিকল্পনা করেছিলেন। তার অনুগামীরা চিত্রগ্রাহক যন্ত্র দিয়ে প্রতিটি মুহূর্ত ধারণ করছিল। গ্রাম্য প্রকৃতি, শস্যক্ষেত্র আর সাধারণ মানুষ সবই তাদের কাছে ছিল স্রেফ একটা ব্যবসায়িক পণ্য। যানবাহনটি খামারের নিকট স্থির হল। মেঘনা অবরোহণ করল। নিজের পাদুকায় লেগে থাকা ধূলিকণা পরিষ্কার করতে করতে ইতিউতি তাকাতে লাগল। তখনই তার দৃষ্টি নিবন্ধ হল আকাশের ওপর, যে নতমস্তকে কাদা জলে কাজ করছিল। সে নাসিকা কুঞ্চিত করে বলল, অবিশ্বাস্য, বর্তমান সময়েও কি মানুষ এমন আদিম কর্মে লিপ্ত থাকে? তার সহচরেরা উপহাস করতে লাগল। জৈনক ব্যক্তি ভ্রাম্যমান দূরভাষ যন্ত্র দিয়ে ভিডিও নির্মাণ শুরু করল। এক যুবক টিপ্পনি কাটল, ম্যাম, অনন্য উপাদান সংগৃহীত হয়েছে, আদিম ভারত। সকলে অট্টহাসিতে ফেটে পড়ল। মেঘনা ধীর পায়ে আকাশের সম্মুখে উপস্থিত হল এবং উচ্চস্বরে বলল, শোনো, দিবারাত্রি এই কর্দমাক্ত শ্রম দিয়ে তুমি কত মুদ্রা অর্জন করো? শতক না শতক। আকাশ তার হস্তচালনা বিরত করল, সিক্ত কপাল মুছল এবং ধীরস্থিরভাবে তার পানে তাকাল। তার নয়নে কোনো আক্রোশ ছিল না, ছিল কেবল এক নিবিড় গাম্ভীর্য। সে বলল, মাননীয়া, যৎসামান্য যা উপার্জন করি তা নিষ্ঠার সাথেই করি। তার প্রতিউত্তর শুনে ক্ষণিকের তরে নীরবতা বিরাজ করল। তবে পরক্ষণেই বিদ্রুপের বন্যা বয়ে গেল। মেঘনা শ্লেষ মিশিয়ে বলল, নিষ্ঠা? এই দৈন্যদশা দেখে তো মনে হচ্ছে নিয়তি তোমাকে রিক্ত হাতেই রেখেছে। তার সঙ্গীরা পুনঃপুনঃ হাসতে লাগল। আকাশ বাক্য ব্যয় করল না। সে পুনরায় অবনত হয়ে ধান রোপণে মনোনিবেশ করল। এই দৃশ্য দেখে মেঘনা অধিকতর ক্রুদ্ধ হল। পার্শ্ববর্তী এক অনুচরের কাছে এসে বিরক্তি প্রকাশ করল। দেখুন এর অহমিকা, যেন অসীম কোনো ব্যক্তিত্ব। অতঃপর সে স্বয়ং দূরভাষ যন্ত্র বের করে আকাশের গতিবিধি ধারণ করতে করতে বলল, দেখুন সুধীগণ, এই হল ভারতের নগ্ন রূপ, যেখানে মানুষ এখনও মৃত্তিকার সাথে লীন হয়ে জীবন অতিবাহিত করছে। ভিডিও ধারণকালে সে আকাশের সন্নিকটে গিয়ে বলল, একটি কাজ করো, লেন্সের দিকে তাকিয়ে বলো যে আমি সহায় সম্বলহীন এবং আমার করুণা প্রয়োজন। সম্ভবত তোমার ভাগ্য সুপ্রসন্ন হতে পারে। এবার আকাশ কর্ম থামিয়ে রিজু হয়ে দণ্ডায়মান হল। তার পরিধেয় ছিন্ন ভিন্ন হলেও তার সংকল্প ছিল অটল ও সুদৃঢ়। সে বলল, অভাবী আমি, এটা ধ্রুব সত্য, তবে যাচ্চা করার প্রবৃত্তি আমার নেই। তার বাক্যে এতটাই প্রাঞ্জলতা ছিল যে নিকটবর্তী কৌতূহলে গ্রামবাসীরাও নিস্তব্ধ হয়ে গেল। মেঘনা অধর কুঞ্চিত করে বলল, বাহ, আত্মসম্মানবোধ, কিন্তু এতে তো জঠর জ্বালানি বৃত্ত হয় না। আকাশ মৃদু হাসি সহকারে প্রতিউত্তর দিল, মাননীয়া, উদর রিক্ত থাকতে পারে, কিন্তু সম্মান রিক্ত হওয়া অনুচিত। এই ভাষ্য শ্রবণে চতুর্দিকে নীরবতা নেমে এল, কিন্তু মেঘনার হৃদয়ে এই বাক্যটি শেলের মতো বিঁধল। সে রোষান্বিত হয়ে বলল, তোমাদের ন্যায় পশ্চাৎপদ মানুষরাই রাষ্ট্রকে উন্নয়নের অন্তরায় করে রেখেছে। না আছে বিদ্যা, না আছে প্রগতি, কেবল এই পঙ্কিল খামার আর এই তিমির জীবন। আকাশ কিছু প্রত্যুত্তর দেবার পূর্বেই পল্লীর এক প্রাবীণ ব্যক্তিত্ব অন্তরালে এসে করজোড়ে নিবেদন করলেন, মা জননী, ওকে অব্যাহতি দিন। যুবকটি নিরলস শ্রমজীবী, কারও অনিষ্ট করে না। মেঘনা অবজ্ঞায় হাত সরিয়ে বলল, আমি কোনো ভ্রুকুটিকে তোয়াক্কা করি না, আর এই ভূমি সত্তরই আমাদের করতলগত হতে চলেছে। এই বার্তা শ্রবণে আকাশের হস্ত অবশ হয়ে গেল। সে ধীর কণ্ঠে প্রশ্ন করল, কার ভূমি? মেঘনা দম্ভ ভরে জানাল, আমার। পিতা ক্রয় করছেন, এখানে শিল্পাঞ্চল গড়ে উঠবে, তোমাদেরই শ্রীবৃদ্ধি ঘটবে। আকাশের নয়নে প্রথমবার ক্ষণস্থায়ী ক্রোধের স্ফুরণ ঘটল। সে উন্নচ স্বরে বলল, সবকিছুই অর্থ দিয়ে অধিগ্রহণ করা সম্ভব নয় মাননীয়া। মেঘনা হাসতে হাসতে প্রতিউত্তর দিল, সবকিছুই কেনা সম্ভব, কেবল সঠিক লগ্ন প্রয়োজন। এই বলে সে স্বীয় যানের দিকে অগ্রসর হল। তার দলবল হাসাহাসি করতে করতে তার অনুগামী হল। গাড়িগুলো প্রস্থান করল, কিন্তু পশ্চাতে রেখে গেল এক অস্বাভাবিক স্তব্ধতা। আকাশ পুনরায় কার্যে ব্যাপৃত হল, তবে এবার তার গতি আগের ন্যায় ছিল না।
তার ললাটে দুশ্চিন্তার রেখা প্রকট হল। সায়াহ্নে সে নিজ আলয়ে প্রত্যাবর্তন করল। ক্ষুদ্র মৃন্ময় কুটির, প্রাঙ্গণে একটি জীর্ণ খাট এবং অভ্যন্তরে একটি তৈলপ্রদীপ জ্বলছিল। তার জননী কাশতে কাশতে চুল্লির পাশে আসীন ছিলেন। ফিরলি বাবা? মা ক্ষীণ কণ্ঠে আর্জি করলেন। হ্যাঁ মা, আজ শ্রমসাধ্য কাজ কিঞ্চিত অধিক ছিল। সে জননীকে জলদান করল, অতঃপর স্বয়ং বাক্যহীন হয়ে বসে রইল। রচনী গভীরতর হতে লাগল। বহির্ভাগে ছিল নিশ্ছিদ্র নীরবতা। আকাশ নিভৃতে একটি পুরাতন লৌহ মঞ্জুষা নির্গত করল। তার ভেতর থেকে কিছু জীর্ণ দিনলিপি এবং দলিলাদি বের করল। সে দিনলিপি উন্মোচন করল, যেখানে কিছু পরিচয়, তারিখ এবং এমন কিছু সাক্ষ্য ছিল যা কোনো নিগূঢ় ষড়যন্ত্রের প্রতি ইঙ্গিত করছিল। সে একটি পৃষ্ঠার তর্জনী রেখে ধীর কণ্ঠে বলল, অবশেষে মাহেন্দ্র ক্ষণ সমাগত। ঠিক সেই মুহূর্তে তার দূরভাষ যন্ত্রটি বেজে উঠল। পরিচয় লক্ষ্য করে তার স্পন্দন যেন রুদ্ধ হয়ে গেল। সংযোগ স্থাপন করতেই পরপার থেকে ধ্বনি এলো, আকাশ, তারা পল্লীতে পৌঁছে গেছে, সতর্ক থেকো, এই ভূখণ্ড কেবল ভূমি নয়। আকাশ নয়ন নিমিলিত করে নিজ মুষ্টি সংহত করল। সে গগনের পানে চেয়ে বিড়বিড় করে বলল, এবার যবনিকা উত্তোলিত হবে। পরদিন প্রভাতের সমীরণে যেন ভিন্ন কোনো ঘ্রাণ ছিল। নিশীথ নীরবতার পর অরুণোদয় হল বটে, কিন্তু আকাশের অন্তরে এক মৌন প্রলয় চলছিল। সে প্রথাগতভাবে খামারের দিকে যাত্রা করল, তবে আজ তার চরণদ্বয় ছিল ভারাক্রান্ত। সর্বত্র একই গুঞ্জন শ্রুত হচ্ছিল যে ভূসম্পত্তি হস্তান্তরিত হতে চলেছে, প্রতাপশালীরা সমাগত, এবার জনপদ রূপান্তরিত হবে। ওদিকে মেঘনা তার সুরম্য শিবিরে বসে গণকযন্ত্রে ভূচিত্র নিরীক্ষণ করছিল। তার সাথে আসা কারিগর ও পরিদর্শকরা তাকে রূপরেখা বোঝাচ্ছিল। ম্যাম, এই ভূখণ্ডটি হস্তগত হলে এখানে সুবিশাল শিল্প প্রকল্প বাস্তবায়িত হতে পারে, এক পরিদর্শক বলল। মেঘনা শিরসঞ্চলন করল, কিন্তু তার স্মৃতিতে বারবার বিগত দিবসের দৃশ্যটি উদিত হচ্ছিল। সেই অভাবী যুবক, তার আত্মসম্মান, আর সেই অমোঘ বাণী, সম্মান রিক্ত হওয়া অনুচিত। সে নিজের উপর ক্ষুব্ধ হয়ে ভাবল, কি উন্মাদনা, আমি কেন তার চিন্তায় মগ্ন হচ্ছি। ঠিক সেই ক্ষণে বহির্ভাগে আর্তনাদ শোনা গেল। কিছু পল্লীবাসী সমবেত হয়ে বাদানুবাদে লিপ্ত ছিল। মেঘনা বহির্গত হয়ে দেখল, এক বৃদ্ধ পথচারী ভূপতিত হয়েছেন এবং জনতা তাকে বেষ্টন করে আছে। আকাশও সেখানে উপস্থিত ছিল। সে কালক্ষেপ না করে সেই বৃদ্ধকে উত্তোলন করল, নিজের উত্তরীয় মৃত্তিকায় বিছিয়ে তাকে শয়ান করাল। কেউ একজন আর্জি করল, দ্রুত দ্বিচক্রানানো, চিকিৎসালয়ে প্রেরণ করতে হবে। অন্য একজন সংশয় প্রকাশ করল, অর্থের সংস্থান কোথায়? আকাশ, এই নিরাময় তো অত্যন্ত ব্যয়বহুল। আকাশ বিন্দুমাত্র দ্বিধা না করে বলল, আমি সংস্থান করব, অগ্রে জীবন রক্ষা করুন। এই শ্রবণে মেঘনা স্তম্ভিত হয়ে গেল। সে অনুধাবন করল যে যুবকের পরিধানে সুশোভন বসন নেই, সে অন্যের আরোগ্য লাভের জন্য ব্যয়ভার বহনে প্রস্তুত। সে মন্থর চরণে অগ্রসর হয়ে প্রথমবার উপহাস ব্যতি রেখে বলল, তোমার কাছে কি পর্যাপ্ত অর্থ আছে? আকাশ তার প্রতি দৃষ্টিপাত করল, কিন্তু কোনো প্রত্যুত্তর দিল না। সে বৃদ্ধির পরিচর্যা করে সবার সাথে সেখান থেকে প্রস্থান করল। মেঘনা কিছুক্ষণ সেখানে নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইল। তার সঙ্গীরা বলল, ম্যাম, এসবই অভিনয়, এরা আবেগপ্রবণ ফাঁদ পাতে। কিন্তু এবার মেঘনা কোনো মন্তব্য করল না। দিবস অতিবাহিত হতে লাগল, কিন্তু মেঘনার মানসপটে সংশয় বাড়তে লাগল। একজন সাধারণ যুবক এত নিরাসক্ত কিভাবে হতে পারে? গোধূলি লগ্নে সে একাকী পুল্লির গুলি ঘুজিতে পরিভ্রমণে নির্গত হল। সে একটা প্রাচীন গৃহ প্রত্যক্ষ করল, যার বহির্ভাগে একজন বৃদ্ধ আসীন ছিলেন। সে নিকটবর্তী হয়ে অন্বেষণ করল, এই আকাশ নামক যুবকটি কে? বৃদ্ধ তাকে নিরীক্ষণ করে নিচু স্বরে বললেন, তুমি নগর থেকে এসেছ তো, তাই অবগত নও। এই যুবকটি তেমন নয় যেমন তাকে প্রতীয়মান হয়। মেঘনা উৎসুক হয়ে জিজ্ঞেস করল, তাৎপর্য কি? বৃদ্ধ দীর্ঘশ্বাস মোচন করে বললেন, একসময় সে নগরে অধ্যয়ন করত, অত্যন্ত মেধাবী ছিল। তার পিতা ছিলেন একজন পরম নীতিবান পুরুষ, উচ্চপদস্থ রাজকর্মচারী। মেঘনার আননে বিস্ময় উদ্ভাসিত হল। তবে বর্তমানে এই হীনদশা কেন? বৃদ্ধের নয়ন অশ্রুসিক্ত হল। তিনি বললেন, সততার মাশুল দিতে হয়েছে। তার পিতা কিছু বিত্তশালী লোকের দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন। একটি ভূসম্পত্তি কেলেঙ্কারির বিষয় জড়িত ছিল। মেঘনার বক্ষ কম্পিত হতে লাগল। সে অন্বেষণ করল, অতঃপর কি ঘটল? বৃদ্ধ বললেন, তাদের মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে কারাগারে প্রেরণ করা হল। গৃহ কোন সব ধূলিস্যাৎ হয়ে গেল, সর্বস্ব লুণ্ঠিত হল। অতঃপর যুবকটি গ্রামে প্রত্যাবর্তন করল। মেঘনার অঙ্গপ্রত্যঙ্গ শীতল হয়ে গেল। তার অকস্মাৎ নিজ পিতার প্রতিষ্ঠানের কথা স্মরণে এল। তার পিতাও তো ভূসম্পত্তির প্রধান কারবারি। সে শঙ্কিত হয়ে জিজ্ঞেস করল, কোনো প্রতিষ্ঠানের নাম কি স্মরণে আছে? বৃদ্ধ মন্থর কণ্ঠে বললেন, নামের কি প্রয়োজন? তারা মহাশক্তিশালী, কারও সাধ্য নেই কিছু করার। কিন্তু মেঘনা সত্যটি অনুধাবন করতে পারল। তার আননের জ্যোতি ম্লান হয়ে গেল।
সে নিঃশব্দে সেখান থেকে বিদায় নিল। তার অন্তরে প্রথমবার স্বীয় পরিবারের নৈতিকতা নিয়ে প্রশ্ন উদয় হতে লাগল। নিশীথে সে তার পিতাকে দূরভাষ করল। পিতা, এই ভূমির বিষয়ে কিছু অদ্ভুত বার্তা শ্রবণ করছে, সে বলল। ওপার থেকে অট্টহাসি শ্রুত হল। মা, বাণিজ্যে এমন প্রবাদ হয়েই থাকে, তুমি নিজ কার্যে মনোনিবেশ করো। কিন্তু পিতা, মেঘনা এবার অটল রইল। অধিক চিন্তার অবকাশ নেই, যা নির্দেশ দিচ্ছি তাই পালন করো, বলে সংযোগ বিচ্ছিন্ন হল। মেঘনা দীর্ঘক্ষণ দূরভাষযন্ত্রের পানে চেয়ে রইল। প্রথমবার পিতার বাক্যে সে অশঙ্কার ছায়া প্রত্যক্ষ করল। ওদিকে আকাশ তার কুটিরে আসীন ছিল। জননী নিদ্রাভিভূত ছিলেন। সে পুনরায় সেই পুরাতন দিনলিপিটি উন্মোচন করে বসল। তার নয়নে ছিল এক ভিন্ন ধর্মী দীপ্তি। প্রতিটি পৃষ্ঠায় সে নিবিষ্ট চিত্তে পাঠ করছিল। প্রতিটি পৃষ্ঠা যেন এক মর্মান্তিক সত্যের আখ্যান ছিল। ঠিক সেই লগ্নে বহির্ভাগে একটি ক্ষীণ ধ্বনি শ্রুত হল। আকাশ সচেতন হয়ে ধীর পায়ে দ্বার উন্মোচন করল, কিন্তু সেখানে কেউ ছিল না। যখন সে অভ্যন্তরে ফিরল, দেখল দিনলিপিটি উন্মুক্ত এবং একটি পৃষ্ঠা অপহিত। তার হৃৎস্পন্দন দ্রুততর হতে লাগল। তিমিরে দণ্ডায়মান হয়ে মেঘনা সেই পৃষ্ঠাটি ধারণ করেছিল। সে ওটা ক্ষিপ্রতার সাথে পাঠ করল এবং তার আননের অভিব্যক্তি রূপান্তরিত হতে লাগল। সেখানে স্পষ্টভাবে লিপিবদ্ধ ছিল ভূমি কেলেঙ্কারির মূল হোতা, একই প্রতিষ্ঠান, একই ব্যক্তিবর্গ। মেঘনার হস্তদয় প্রকম্পিত হতে লাগল। এবার সে সমুদায় ঘটনার যোগসূত্র মেলাতে পারছিল। তার নয়নে অস্ত্র নামল। সে স্বীয় মনে বিড়বিড় করে বলল, এরা কি বাস্তবিকই আমার পরমাত্মীয়? ঠিক তখনই পশ্চাৎ হতে ধ্বনি এল, তুমি যা অনুমান করছ তাই ধ্রুব সত্য। মেঘনা চমকিত হয়ে পশ্চাতে ফিরল। সম্মুখে আকাশ দণ্ডায়মান ছিল। তার নয়নে এখন আর সেই নিস্তব্ধতা ছিল না, বরং ছিল এক প্রজ্জ্বলিত যাতনা। মেঘনার নয়নে অশ্রু ঝরছিল। হস্ত হতে সেই পৃষ্ঠাটি ভূপাতিত হল। কিছুক্ষণ দুজনের মাঝে নীরবতা বজায় রইল। অতঃপর আকাশ ধীর অথচ গম্ভীর কণ্ঠে বলল, এখন প্রতীয়মান হল এই ভূমির প্রকৃত মূল্য। মেঘনার হস্ত কাঁপছিল। সম্মুখে দণ্ডায়মান আকাশ তার দিকে চেয়েছিল, যেন দীর্ঘকালের পুঞ্জীভূত বেদনা আজ বাক্যে রূপান্তরিত হতে চলেছে। কিছুক্ষণ মৌন থাকার পর মেঘনা স্পর্ধা সঞ্চয় করে বলল, আমি পরম সত্যটি অবগত হতে চাই, আদ্যপ্রান্ত সত্য। আকাশ মৃদু হাসল, তবে সেই হাসিতে ব্যথার সুর ছিল। সে বলল, সত্য অন্বেষণের জন্য বিক্রম প্রয়োজন, আর তা আত্মস্থ করার জন্য ততোধিক ধৈর্য। মেঘনার দৃষ্টি অবনত হল। সে বলল, আমি প্রস্তুত। আকাশ একটি দীর্ঘশ্বাস ত্যাগ করে বলতে আরম্ভ করল, আমার পিতা নীতিপরায়ণ ছিলেন। তিনি কখনো কোনো অনৈতিক কার্যে লিপ্ত হননি। যখন এই ভূখণ্ডের প্রস্তাব সমাগত হল, তখন তিনি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছিলেন যে তিনি কোনো জালিয়াতি দলিলে স্বাক্ষর করবেন না। কিন্তু যাদের প্রতিকূলে তিনি দণ্ডায়মান হয়েছিলেন তারা অত্যন্ত পরাক্রমশালী ছিল। মেঘনার শ্বাসপ্রশ্বাস দ্রুততর হতে লাগল। আকাশ বলতে লাগল, তারা আমার পিতাকে অন্তরাল করার সংকল্প গ্রহণ করল। আকাশের কণ্ঠস্বর ভারাক্রান্ত হয়ে এল। মিথ্যা অভিযোগ সৃজন করা হল, উৎকোচ গ্রহণের অপবাদ আরোপ করা হল, এবং একদিন কোনো সাক্ষ্য ব্যতিরেকে তাকে কারারুদ্ধ করা হল। মেঘনার অধর প্রকম্পিত হতে লাগল। সে অন্বেষণ করল। আর সেই অপশক্তিরা? আকাশ সরাসরি তার নয়নে চেয়ে বলল, তোমার পিতার প্রতিষ্ঠান। এই বার্তা শ্রবণে মেঘনার পদতলের মৃত্তিকা যেন অপসারিত হল। সে পশ্চাৎ অপসরণ করল। তার নয়নে অশ্রু প্লাবিত হল। সে বিড়বিড় করে বলল, না, এমন হওয়া অসম্ভব। আমার পিতা এমন হীন নন। আকাশ এক কটু হাসি দিয়ে বলল, প্রত্যেক তনয়ার নিকট তার পিতা মহাৎ পুরুষ হন, কিন্তু সত্য সর্বদা সুখকর হয় না। মেঘনার নয়ন হতে অশ্রু বিসর্জিত হতে লাগল। সে বলল, আমি অজ্ঞাত ছিলাম। আমি প্রতিজ্ঞা করছি, আমি বিন্দুমাত্র অবগত ছিলাম না। আকাশ হিমশীতল কণ্ঠে বলল, আমি তা জানি, সেই কারণেই এযাবৎ নীরব ছিলাম। ক্ষণকাল উভয়েই বাক্যহীন হয়ে রইল। পবনের মাঝেও যেন এক গুমট ভাব ছিল। তখনই অকস্মাৎ অভ্যন্তর থেকে তীব্র কাশির ধ্বনি এল। আকাশ দ্রুত অভ্যন্তরে ধাবিত হল। তার জননী মৃত্তিকায় আসীন হয়ে কাঁপছিলেন এবং শ্বাসগ্রহণে ক্লেশ হচ্ছিল। আকাশ শঙ্কিত হয়ে তাকে আগলে ধরল। মেঘনাও অনুগমন করে অভ্যন্তরে এল। সে প্রথমবার ওই গৃহটিকে নিকট হতে নিরীক্ষণ করল। জীর্ণ প্রাচীর, পুরাতন তৈজসপত্র, আর এক জননী যিনি ব্যাধির সাথে সংগ্রাম করছেন। মেঘনা বলল, ওর চিকিৎসকের প্রয়োজন। আকাশ মস্তক অবনত করে বলল, অর্থের সংস্থান নেই। মেঘনা তৎক্ষণাৎ বলল, আমি ব্যয়ভার বহন করব। কিন্তু আকাশ কঠোরভাবে প্রত্যাখ্যান করল, না, তোমার অর্থে নিরাময় হবে না। মেঘনা বিস্মিত হয়ে বলল, কেন? প্রাণের চেয়ে মহত্তর কি কিছু আছে? আকাশের নয়নে ক্লেশ উদ্ভাসিত হল। সে বলল, সম্মান, যা আমি বিসর্জন দিয়েছি। এখন আর কিছু হারানোর সামর্থ্য নেই।
এই বাক্যে মেঘনা নির্বাক হয়ে গেল। তার নিকট কোনো প্রত্যুত্তর ছিল না। কিছুক্ষণ পর গ্রামবাসী সমবেত হল এবং সকলে মিলে আকাশের জননীকে আরোগ্যশালায় নিয়ে গেল। মেঘনা দূর হতে সমুদয় প্রত্যক্ষ করছিল। সেই রজনীতে মেঘনা নিদ্রাভিভূত হতে পারল না। তার অন্তরে একটাই সংশয় ছিল, সে কি বাস্তবিকই সেই কলুষিত জগতের অংশ যা সে কখনো হৃদয়ঙ্গম করেনি? প্রত্যুষে সে এক সংকল্প গ্রহণ করল। সে নিভৃতে নগরে যাত্রা করল এবং তার পিতার কার্যালয়ে উপস্থিত হল। সেখানে সে পুরাতন নথিপত্র অনুসন্ধান করতে আরম্ভ করল। বহু ঘণ্টার অন্বেষণের পর সে কিছু দলিলাদি প্রাপ্ত হল। সেই একই নাম, একই লগ্ন এবং সেই একই জালিয়াতি। তার হৃদয় বিদীর্ণ হল। সে স্বয়ং বলল, তাহলে এসবই চরম সত্য। তখনই তার পিতা অভ্যন্তরে প্রবেশ করলেন। তিনি মেঘনাকে নথিপত্র সহকারে দেখে রোষান্বিত হয়ে বললেন, এসব কি কার্যে লিপ্ত তুমি? মেঘনা কুম্পিত কণ্ঠে বলল, পিতা, এসব অন্যায়। আপনি একজন নিরাপরাধ মানুষকে লাঞ্ছিত করেছেন। তার পিতার অবয়ব কঠোর হল। তিনি বললেন, বাণিজ্যে ন্যায় অন্যায় বলে কিছু নেই, কেবল মুনাফা গণ্য হয়। মেঘনা উচ্চস্বরে বলল, কিন্তু কারোর অস্তিত্ব ধ্বংস করে? তার পিতা ক্রুদ্ধ হয়ে বললেন, তুমি অনভিজ্ঞ, আর এই প্রসঙ্গ এখন সমাপ্ত। তুমি কেবল গ্রামে গিয়ে প্রকল্প সমাপ্ত করো। মেঘনা শিরসঞ্চারণ করল, না পিতা, আমি এখন আর এসব অনৈতিক কার্যে লিপ্ত হতে পারব না। তার পিতা এক শীতল হাসি দিয়ে বললেন, তাহলে এর পরিণাম বরণের জন্যেও প্রস্তুত থেকো। মেঘনা ভীত হল, কিন্তু এবার সে পশ্চাৎপসরণ না করার সংকল্প করল। সে পুনরায় গ্রামে প্রত্যাবর্তন করল, কিন্তু এখন সব রূপান্তরিত হয়ে গিয়েছিল। পল্লীবাসী তাকে অবিশ্বাসে দৃষ্টিতে নিরীক্ষণ করতে লাগল। কেউ কেউ নিম্নস্বরে বলছিল, এই সেই দুষ্কৃতিকারীদের দুহিতা। সে সেই একই লাঞ্ছনা সহ্য করছিল যা সে একদা আকাশকে উপহার দিয়েছিল। একদিন সে আরোগ্যশালায় গেল, যেখানে আকাশের জননী চিকিৎসাধীন ছিলেন। আকাশ তার জননীর শয্যা পার্শ্বে আসীন হয়ে হাত ধরেছিল। মেঘনা ধীরপার নিকটবর্তী হয়ে আর্জি করল, কাকিমা কেমন আছেন? আকাশ তার পানে চাইল, কিন্তু কোনো বাক্য ব্যয় করল না। চিকিৎসক বহির্গত হয়ে বললেন, নিরাময়ের জন্য অর্থের প্রয়োজন, অন্যথায় পরিস্থিতির অবনতি ঘটতে পারে। আকাশের নিকট কোনো সমাধান ছিল না। মেঘনা নিঃশব্দে অর্থ প্রদান করে প্রস্থান করল। যখন আকাশ এটি অবগত হল, সে রোষান্বিত হয়ে বহির্গত হল, কিন্তু ততক্ষণে মেঘনা অপসৃত হয়েছিল। আকাশ প্রথমবার হৃদয়ে অনুভব করল যে নারীটি বাস্তবিকই রূপান্তরিত হচ্ছে। অল্পদিন পর মেঘনা সমুদয় প্রমাণ সংগৃহীত করল। সে স্থির করল যে এবার সত্য প্রকাশিত করবে। কিন্তু একদিন গ্রামে একটি কৃষ্ণবর্ণের যান এসে স্থির হল। সেখান থেকে মেঘনার পিতা অবতরণ করলেন। তার সাথে আরও কিছু অনুচর ছিল। সমগ্র গ্রাম শঙ্কিত হয়ে গেল। তিনি সরাসরি আকাশের সম্মুখে উপস্থিত হলেন এবং শীতল কণ্ঠে বললেন, প্রচুর অপচেষ্টা করেছ তুমি, এবার নিবৃত হও। আকাশ ভীরু হয়ে বলল, সত্যকে কেউ অবদমিত করতে পারে না। মেঘনার পিতার আননে এক নৃশংস হাসি ফুটে উঠল। তিনি বললেন, সত্য এটাই যে যদি তুমি ক্ষান্ত না হও, তাহলে যা যৎসামান্য অবশিষ্ট আছে তাও বিলীন হয়ে যাবে। তিনি ইঙ্গিত করলেন এবং তার অনুচরেরা অগ্রসর হল। সমগ্র পরিমণ্ডল আতঙ্কে ভরে গেল। দূর হতে মেঘনা এসব প্রত্যক্ষ করছিল। তারা নয়নে আশঙ্কার সাথে সাথে এক অটল সংকল্পও ছিল। এবার এই সংঘাত শুধু আকাশের ছিল না, এটা তার অস্তিত্বের লড়াই হয়ে দাঁড়িয়েছিল। পল্লীর কেন্দ্রস্থলে দণ্ডায়মান মেঘনার সামনে তার অতীত আর ভবিষ্যৎ দ্বন্দ্বে লিপ্ত ছিল। একদিকে তার পিতার আধিপত্য, বৈভব আর সন্ত্রাস, অন্যদিকে আকাশের ঋজুতা, যাতনা আর ন্যায়ের আরতি। ক্ষণকালের জন্য সব যেন স্তম্ভিত হয়ে গেল। মেঘনা অকস্মাৎ ধাবিত হল এবং তার পিতার সম্মুখীন হল। সে বলল, পর্যাপ্ত হয়েছে পিতা, এবার সমাপ্ত করুন। তার কণ্ঠস্বর প্রকম্পিত ছিল, কিন্তু তাতে তেজ ছিল। তার পিতা রোষে বললেন, আমার পথ থেকে অপসৃত হও, এই জটিলতা তোমার বোধগম্য নয়। মেঘনা শিরকম্পন করে বলল, না, এখন এই বিষয়ে আমারও অধিকারভুক্ত। আপনি শুধু একজন ব্যক্তিকে নয়, একটা সমগ্র বংশকে ধূলিসাৎ করেছেন। পল্লীবাসীরা বিস্ময়ে অভিভূত হয়ে গেল। কেউ কল্পনাও করেনি যে এক তনয়া নিজ পিতার প্রতিকূলে এভাবে দণ্ডায়মান হবে। আকাশ নিভৃতে এসব দেখছিল। তার নয়নে বিস্ময় আর করুণা উভয়ই বিদ্যমান ছিল। মেঘনা তার থলে হতে সেই সব দলিলাদি নির্গত করল যা সে সংগ্রহ করেছিল। সে উচ্চকণ্ঠে বলল, এই নিন সাক্ষ্য, জাল নথোদ্দীপত্র, প্রতারণামূলক স্বাক্ষর এবং সেই সব যা আপনি প্রচ্ছন্ন রেখেছিলেন। তার পিতার আনন ম্লান হয়ে গেল। তিনি ক্রুদ্ধ হয়ে বললেন, তুমি কি অপ্রকৃতস্থ হয়ে গেছ? মেঘনা বলল, না পিতা, আমি এখন চৈতন্য ফিরে পেয়েছি, আর এখন সমুদায় সত্য উদ্ঘাটিত হবে। ঠিক সেইক্ষণে সেখানে আরক্ষী বাহিনীর যান এসে স্থির হল। মেঘনা পূর্বেই সংবাদ প্রেরণ করেছিল। আরক্ষী আধিকারিক অগ্রসর হয়ে বললেন, আমরা অভিযোগ প্রাপ্ত হয়েছি, আমাদের অনুসন্ধান আবশ্যক। মেঘনার পিতা প্রতিহত করার চেষ্টা করলেন, কিন্তু এবার কেউ তার প্রভাবে প্রভাবিত হল না।
পল্লীবাসীরা যারা এযাবৎ নীরব ছিল তারাও মুখর হতে শুরু করল। হ্যাঁ মহাশয়, আমরাও সমুদায় প্রত্যক্ষ করেছি, এই ভূমি অনৈতিকভাবে অধিগ্রহণের অপচেষ্টা করা হচ্ছিল। পরিমণ্ডল সম্যকভাবে রূপান্তরিত হয়ে গিয়েছিল। আকাশের নয়নে প্রথমবার প্রত্যাশার জ্যোতি দেখা দিল। অল্পদিন পর মামলা বিচারালয়ে উপনীত হল। সেখানে প্রতিটি সাক্ষ্য উপস্থাপিত হল। মেঘনা স্বীয় পিতার প্রতিকূলেই সাক্ষ্য প্রদান করল। সমগ্র বিচারকক্ষ নিস্তব্ধ হয়ে গিয়েছিল। কয়েক সপ্তাহ পর রায় ঘোষিত হল। বিচারক মহোদয় বললেন, আকাশের পিতাকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল, তাকে সসম্মানে মুক্তি প্রদান করা হোক। এই ঘোষণা শোনামাত্র আকাশের নয়ন হতে অশ্রু বিসর্জিত হল। তার দীর্ঘকালের সংগ্রাম আজ সার্থকতা পেল। কারাগার হতে যখন তার পিতা বহির্গত হলেন, আকাশ ধাবিত হয়ে তাকে আলিঙ্গন করল। উভয়ই রোদন করছিল, কিন্তু এই অশ্রু বেদনার ছিল না, বিজয়ের। গ্রামে উৎসবের মতো পরিবেশ সৃজিত হল। মানুষ মিষ্টান্ন বিজোহন করছিল, বাদ্যযন্ত্র বাজাচ্ছিল, প্রত্যেকে আকাশকে অভিনন্দন জ্ঞাপন করছিল। মেঘনা কিছু দূরে দাঁড়িয়ে এসব নিরীক্ষণ করছিল। তার আননে প্রশান্তি ছিল, কিন্তু নয়নে এক সূক্ষ্ম সংকোচ ছিল। সে মন্থর চরণে আকাশের সন্নিকটে এলো। কিছুক্ষণ নীরব থেকে বলল, আমাকে মার্জনা করো। মেঘনার নয়ন হতে অশ্রু ঝরছিল। আমি তোমাকে উপহাস করেছি, তোমাকে হেয় করেছি, অথচ বাস্তবিক তুমি আমার তুলনায় অনেক মহান ব্যক্তিত্ব হিসেবে প্রতিপন্ন হয়েছ। সমগ্র পল্লী এই দৃশ্য অবলোকন করছিল। আকাশ কিছুক্ষণ নীরব থেকে বলল, বিচ্যুতি মানুষেরই স্বভাব, কিন্তু তা সংশোধন করা সবার সাধ্য নয়। মেঘনা ধীর স্বরে আর্জি করল, তাহলে তুমি কি আমাকে মার্জনা করবে? আকাশ মৃদু হাস্যে বলল, তুমি যা সম্পাদন করেছ তাতে প্রমাণিত হয় যে তুমি রূপান্তরিত হয়েছ, আর যে ব্যক্তি পরিবর্তিত হয় তাকে দ্বিতীয় সুযোগ প্রদান করা শ্রেয়। মেঘনার নয়নে প্রশান্তির আভা দেখা দিল। তখনই গ্রামের এক প্রবীণ এগিয়ে এলেন। তিনি দুজনকে দেখে স্মিত হাস্যে বললেন, আজ শুধু ঋজুতার জয় হয়নি, আজ মানবতার জয় হয়েছে। তোমরা উভয়ে চাইলে এই মেলবন্ধন এখান থেকে এক নবদিগন্তের সূচনা করতে পারো। সমগ্র জনপদ করতালিতে মুখরিত হয়ে উঠল। মেঘনা সংকোচ নিয়ে আকাশের দিকে তাকালো। আকাশ ক্ষণকাল চিন্তা করল, অতঃপর তার পিতার দিকে দৃষ্টিপাত করল। তার পিতা স্মিতহাস্যে শিরোচালনা করলেন। আকাশ ধীর কণ্ঠে বলল, যদি অন্তঃকরণ শুদ্ধ থাকে তবে অতীত কোনো অন্তরায় নয়। মেঘনার নয়নে হর্ষের অশ্রু বিসর্জিত হল। কিছুদিন পর গ্রামে এক অননাড়ম্বর অথচ অত্যন্ত দৃষ্টিনন্দন পানিগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হল। কোনো বৈভবপূর্ণ প্রদর্শন ছিল না, শুধু ছিল দুটি নির্মল হৃদয়ের মেলবন্ধন। যে নারীটি একদা দারিদ্র্য নিয়ে বিদ্রুপ করেছিল, আজ সেই অভাবী যুবকের সাথে জীবন অতিবাহিত করার অঙ্গীকার করছিল। আর সেই যুবকটি যে সর্বস্ব হারিয়েও নিজ মর্যাদা অক্ষুণ্ণ রেখেছিল, আজ স্বীয় সততা আর মানবতার গুণে সবকিছুই পুনরায় প্রাপ্ত হয়েছিল। পরিণয়ের পর মেঘনা গ্রামে একটি বিদ্যাপীঠ আর ক্ষুদ্র একটি আরোগ্যশালা নির্মাণ করাল। আকাশ কৃষিকার্যের সমান্তরালে পল্লীবাসীদের সেবায় ব্রতী হল। উভয়ে মিলে সেই জনপদকে রূপান্তর করতে শুরু করল, যেখানে একদা শুধু দৈন্য আর যাতনা বিরাজমান ছিল। ক্রমান্বয়ে ওখানকার শিশুদের জীবন প্রগতিশীল হতে লাগল। মানুষ প্রবাদ দিতে শুরু করল, প্রকৃত বৈভব ধনে নয়, মনে নিহিত থাকে। এই আখ্যানের সর্বোত্তম শিক্ষা এটাই যে মানুষের অভিজ্ঞান তার বসন বা বিত্ত দিয়ে হয় না, বরং তার অন্তঃকরণ, তার কর্ম আর তার মানবতা দিয়ে নিরূপিত হয়। যে ব্যক্তি অপরের আরতি অনুধাবন করে সেই হল প্রকৃত ঐশ্বর্যশালী। এবার আপনি স্বয়ং চিন্তা করুন, আমরাও কি প্রচ্ছন্নভাবে কাউকে তার পারিপার্শ্বিকতা দেখে মূল্যায়ন করছি না? আমরা কি কাউকে শুধু তার পরিধেয় বা পেশার ভিত্তিতে নগণ্য ভাবছি? যদি ইতিবাচক হয় তবে সম্ভবত এই আখ্যানটি আমাদের আত্মশুদ্ধির অবকাশ প্রদান করছে। আর যদি আপনাদের এমন সত্য আর মর্মী আখ্যান শ্রবণে অনুরাগ থাকে, তবে আমার এই মাধ্যম সত্য পথের যাত্রীতে যুক্ত হওয়া আবশ্যক। এই উপস্থাপনাটি পছন্দ আর প্রসার করবেন, কারণ সম্ভবপর এই আখ্যানটি অন্য কারোর দৃষ্টিভঙ্গি আমূল বদলে দেবে। সাক্ষাৎ হবে পরবর্তী আখ্যানে।